হয় ক্লাস 11 আমরা রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন পড়ছিলাম। আজকে আমরা প্রথমেই শুরু করব অষ্টক নিয়ম ও তার ব্যতিক্রম। অষ্টক নিয়মটা কি না, যে কোনো মৌল পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটা স্থায়ী যৌগ গঠন করে তখন সেই পরমাণুটার যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা হয় ৮, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। এটাই হচ্ছে অষ্টক সূত্র। এখন এই অষ্টক সূত্র বা অষ্টক নিয়মের কিছু ব্যতিক্রম দেখা গেছে। কিরকম? যেমন BCl3, এই যে BCl3 যৌগে বোরনের 3 দিকে 3টে ক্লোরিন যুক্ত হয়। এখন বোরনের 1s2 2s2 2p1 5টা বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আর 3টে ক্লোরিন থেকে 3টে পেয়ে কটা ইলেকট্রন হয়? 6টা, তাই তো? অর্থাৎ বোরনের অক্টেট পূর্ণ হয়নি। আবার মানে অষ্টকের কম আছে। ব্যতিক্রম মানে কি? 8-এর কম বা বেশি। ঠিক তেমনি PCl5, 5টা PCl বন্ধন আছে, একটা বন্ধন মানে 2টো ইলেকট্রন। সো এখানে ফসফরাসের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা? 10টা। SF6, সালফারের 12টা। IF7, আয়োডিনের বাইরের কক্ষে 14টা ইলেকট্রন হচ্ছে। এইগুলোই হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রমের উদাহরণ। তাহলে যৌগটা আমরা জানি অষ্টক সূত্র মেনে চললেই তবে স্থায়িত্ব লাভ করে। তাহলে যৌগগুলো স্থায়ী হচ্ছে কি করে? এখন এই অষ্টক সূত্রের ব্যতিক্রম সংক্রান্ত যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর স্থায়িত্ব বা স্টেবিলিটি ব্যাখ্যা করেছিলেন দুজন বিজ্ঞানী। একজন হচ্ছে সিজুইক আর একটা হচ্ছে সুগডেন। সিজুইক কি করেছিলেন না, সিজুইক তিনি বলেছিলেন সিজউইকের সর্বাধিক সমযোজ্যতার ধারণা, সর্বাধিক সমযোজ্যতার ধারণা। তিনি বলেছিলেন যে কোনো একটা পরমাণু যে পর্যায়ে আছে সেই পর্যায়ের ভিত্তিতে সে ততগুলো সর্বাধিক একটা সংখ্যা আছে সেই সংখ্যক সমযোজী বন্ধন গঠন করতে পারে। 1 নম্বর পর্যায়ে যে আছে সে সর্বাধিক সমযোজ্যতা দেখাতে পারে 2। 2-এ যে আছে 2 নম্বর পর্যায়ে যারা আছে 4। 3 এবং 4-এ যারা আছে তারা সর্বাধিক দেখাতে পারে 6। আর 5, 6, 7-এ যারা আছে সর্বাধিক সমযোজ্যতা গঠন করতে পারে 8টা। অর্থাৎ সেই হিসাবে যে যটা সমযোজ্যতা গঠন করবে তার বাইরের কক্ষে ততগুলো ইলেকট্রন হবে। সো অষ্টক সূত্র মানলেই যে যৌগটা স্থায়ী আর অষ্টক সূত্র পূর্ণ না করলে বা অষ্টক সূত্র না মানলে যৌগটা অস্থায়ী তা কিন্তু নয়। হয়েছে? আর সুগডেন বলে একজন বিজ্ঞানী, তিনি অষ্টক সূত্রের ব্যতিক্রম তো ক্রম সংক্রান্ত যে উদাহরণগুলো আছে, যৌগগুলো আছে, তাদের স্থায়িত্বের ব্যাখ্যায় তিনি বলেছিলেন 1 ইলেকট্রন বন্ধনের মতবাদ দিয়েছিলেন। সুগডেন তিনি কি করেছিলেন না, একটি ইলেকট্রন বা যেটাকে বলা হয় 1 ইলেকট্রন বন্ধনের ধারণা দিয়েছিলেন। 1 ইলেকট্রন বন্ধন ধারণা। এই যে PCl5 ফসফরাস এর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 15, 2, 8, 5, তাই তো? এখন আমরা বলেছি যে অষ্টক সূত্র মেনে চলছে কি চলছে না আমরা শুধুমাত্র দেখব যেটা কেন্দ্রীয় পরমাণু তার, যেগুলো প্রান্তীয় পরমাণু তাদের নয়। এখন কেন্দ্রীয় পরমাণুটা এখানে ফসফরাস, তার বাইরের কক্ষে 5টা।
তাহলে 8টা হতে গেলে আমার কটা দরকার? 3টে। এখন এই যে PCl5 ফসফরাসের চারদিকে 5টা ইলেকট্রন, এখন এর সঙ্গে 5টা ক্লোরিন আসছে বন্ধন করতে, তাই তো? তাহলে 5টা ক্লোরিন বন্ধন করতে আসছে, Cl 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 Cl। তিনি বললেন যে যেহেতু তার 3টে ইলেকট্রন দরকার, 3টে ক্লোরিন ওই ফসফরাসের সঙ্গে কি করে? ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনটা গঠন করে, কিন্তু বাকি দুটো ক্লোরিন কি করে? নিজের ইলেকট্রনটা দেয় না, কিন্তু ফসফরাসের ইলেকট্রনটা শেয়ার করে। অর্থাৎ এই যে দুটো ক্লোরিনের মধ্যে যে দুটো বন্ধন তৈরি হলো শুধুমাত্র ফসফরাসের ইলেকট্রন দ্বারা, যেটাকে বলা হচ্ছে এক ইলেকট্রন বন্ড। এবং পি Cl 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 এই যে 5টা যে বন্ধন আছে তার মধ্যে এই দুটো বন্ধন কি একটা করে ইলেকট্রন দেওয়া হয়েছে, এবং এই দুটো ইলেকট্রনটা কেটে যে ফসফরাস, সেই জন্য ক্লোরিনের দিকে কি করা হয় না হাফ তীর চিহ্নটা দেওয়া হয়। অর্থাৎ ক্লোরিন ফসফরাস ইলেকট্রনটা শুধুমাত্র ব্যবহার করেছে, ক্লোরিনের ইলেকট্রনটা এখানে ব্যবহৃত হয়নি। ঠিক আছে? ঠিক তেমনি SF6 সালফারের কেন্দ্রীয় মৌল, তার বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, তাহলে সালফার 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন। এখন এই 6টা ইলেকট্রনের সঙ্গে 6টা ফ্লুরিন কি করবে? সমযোজী বন্ধন করতে আসবে, F F F F F F। তার মধ্যে ও দুটো যেহেতু ইলেকট্রন দরকার, সো দুটো ক্লোরিন, এই দুটো ফ্লুরিন সালফারের অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে পেয়ার্ড আপ করবে, কিন্তু বাকি যে 4টে ফ্লুরিন, সেই বাকি 4টে ফ্লুরিন ইলেকট্রন সালফারের সঙ্গে শেয়ার করবে না। তাহলে S 1 2 3 4 5 6, তার মানে দুটো বন্ধন কি হবে? পিওর কোভ্যালেন্ট সমযোজী, কিন্তু বাকি যে 4টে সেটা শুধু সালফার দিচ্ছে, ফ্লুরিন ইলেকট্রন দিচ্ছে না, সেটা হাফ তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। এটাই হচ্ছে সুগডেনের ওয়ান ইলেকট্রন বন্ড কনসেপ্ট। By this concept we can explain the stability or অষ্টক সূত্র ফুলফিল করছে সেটা আমরা দেখাতে পারি। হয়েছে? এরপর আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ব, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই একদম। সেটা হচ্ছে এই যে আয়নীয় যে যৌগ, আয়নীয় যৌগগুলো সাধারণত যখন গঠিত হয়, এই যে Na আর Cl যুক্ত হয়ে যখন NaCl হয়, তাহলে Na প্লাস Cl মাইনাস। এখন আমরা জানি পরমাণু গোলাকার, তাহলে আয়নও গোলাকার। তাহলে এই যে Na থেকে যখন Na প্লাস হলো আর Cl থেকে যখন Cl মাইনাস হলো, সেই দুটোই কাছাকাছি যুক্ত হয়ে Na প্লাস আর Cl মাইনাস যুক্ত হয়ে কি হলো? NaCl গঠন করলো। অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন কি হয়? পাশাপাশি বসে থাকে। হয়েছে? এখন এই ক্যাটায়ন কি করেছে? এই অ্যানায়নকে ইলেকট্রন দিয়েছে ধার, পুরোপুরি দিয়ে দেয়নি। আমরা টাকা ধার দিলে কি হয়? টাকা ফেরত পেতে চাই। এখানেও ওই ক্যাটায়ন কি করে? যে ইলেকট্রন অ্যানায়নকে দিয়েছে সেটা আবার নিজের দিকে টেনে নিতে চায়, আবার ফেরত পেতে চায়, তাই তো? এখন এই ক্যাটায়ন যে ধর্মের জন্য তার প্রদান করা ইলেকট্রনটা অ্যানায়ন থেকে আবার ফেরত পেতে চায় বা ফেরত নেয়, সেই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন বা ধ্রুবায়ন। কি ঘটে বিষয়টা এখানে? না, এই যে ক্যাটায়ন, আমরা জানি ক্যাটায়ন আর অ্যানায়ন দুজনেরই আকার গোলাকার। ক্যাটায়ন কি করে? তার দেওয়া ইলেকট্রনটা অ্যানায়ন থেকে নিজের দিকে টেনে নেয়, তার ফলে ক্যাটায়নটা যেমন গোলাকার ছিল, তাহলে অ্যানায়নের যে স্ফেরিক্যাল বা গোলাকার শেপ সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে, কারণ ইলেকট্রনের মেঘকে টানছে।
তাহলে এইভাবে ইলেকট্রনের মেঘকে যখন টানতে থাকবে অ্যানায়নের কি ঘটবে, আকারের বিকৃতি ঘটবে এবং একটা সময় ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে প্লাস মাইনাস এমন একটা অবস্থার সৃষ্টি হবে, মনে হবে যেন তাদের মধ্যে অভিলেপন ঘটেছে। আর অভিলেপন মানে কি, সমযোজী বন্ধন, অর্থাৎ যে কোনো আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্ম দেখা যায়। যেমন যে কোনো একটা মানুষের কি ভালো এবং মন্দ দুটো গুণই থাকে, ঠিক তেমনি যে কোনো যৌগের আয়নীয় এবং সমযোজী দুটো ধর্মই থাকে। সেই আমরা বায়োলজিতে পড়েছি প্রকট আর প্রচ্ছন্নের মতো, যেটা বেশি হবে সেটাই, যেটা প্রকাশ হবে সেটাই প্রকট হবে। এখানেও তাই, আয়নীয় আর সমযোজীর মধ্যে যেটার পরিমাণ বেশি হবে সেই ধর্মটাই প্রকাশ পাবে, তাই তো। এখন এই বিষয়টা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ফ্যাজান বলে একজন বিজ্ঞানী, সেই জন্য এটাকে বলা হয় ফ্যাজানের সূত্র। তাহলে ফ্যাজানের সূত্রটা কি না, ক্যাটায়ন কি করে, যে ইলেকট্রন অ্যানায়নকে দিয়েছিল সেই ইলেকট্রন নিজের দিকে ফেরত পেতে চায়। অর্থাৎ ক্যাটায়ন ইলেকট্রন টেনে নেওয়ার ফলে অ্যানায়নের যে গোলাকার আকৃতি সেটা বিনষ্ট হতে থাকে এবং একটা সময় ক্যাটায়ন আর অ্যানায়নের ওভারল্যাপ বা অভিলেপন ঘটছে মনে হয় বা ঘটে, এবং সেটা তখনই কি হয়, সমযোজী বন্ধন তৈরি হয়। এখন এই ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন, ঠিক আছে। আর ক্যাটায়ন অ্যানায়নের থেকে ইলেকট্রন টেনে নেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হবে ধ্রুবায়ন ক্ষমতা। বোঝা গেল? তাহলে ধ্রুবায়ন ক্ষমতা, আর অ্যানায়নের যে সুষম আকারটা, যে গোলাকার আকৃতিটা যে বিনষ্ট হয়ে যাচ্ছে সেই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা। বোঝা গেল? এখন এই পোলারাইজেশন বা ধ্রুবায়ন যে ক্ষমতা, সেই ফ্যাজান্স পোলারাইজেশন বা ধ্রুবায়নকে ফাই দ্বারা চিহ্নিত করেছিলেন, এবং ফাই হচ্ছে সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস, ঠিক আছে। অর্থাৎ ক্যাটায়নের ব্যাসার্ধ যত বেশি হবে ফাই বেশি হবে, আর ফাই যত বেশি হবে তত অ্যানায়ন থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে সেই আয়নীয় যৌগের সমযোজী ধর্মের মান বেশি হবে, ঠিক আছে। ঠিক তেমনি ক্যাটায়নের চার্জ যত বেশি হবে ফাই তত বেশি হবে, তাহলে ফাই বেশি হওয়া মানে সেই আয়নীয় যৌগের সমযোজী ক্যারেক্টারটা কি হবে, বেশি হবে। এবার সমযোজী ক্যারেক্টার, তাহলে আয়নীয় যৌগের যদি সমযোজী ক্যারেক্টার বেড়ে যায় তাহলে কি হবে না, আয়নীয় যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি ছিল, এবার যেহেতু সমযোজী হয়ে যাচ্ছে তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তড়িৎ পরিবহন করতো, তড়িৎ পরিবহন মাত্রা কমে যাবে। জলে দ্রবীভূত হতো, জলে দ্রাব্যতা কি হবে, কমে যাবে। তাহলে ফাই যত বেশি হবে সেই আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশ বেশি করে পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো কয়েকটা একটু আলোচনা করে দেওয়া যাক। সেটা হচ্ছে কি না, আরেকটা বলি, এই যে ফাই, তাহলে ক্যাটায়নের চার্জের উপর নির্ভর করছে আর ক্যাটায়নের আকারের উপর নির্ভর করছে, তাই তো। তাহলে দুটো জিনিস, ফাই দুটো জিনিসের উপর নির্ভর করছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম। আর একটা বিষয় হচ্ছে যে অ্যানায়ন হবে সেই অ্যানায়নের আকারের উপর। তাহলে অ্যানায়নটা যত বড় হবে তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেবে, আর অ্যানায়ন যদি ছোট হয় তাহলে কি হবে, ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে ক্যাটায়ন বেশি করে ইলেকট্রন টেনে নেবে, ফাইটা বেশি হবে। আর অ্যানায়নের আকার যদি ছোট হয় তাহলে ক্যাটায়নের ফাইটা কম হবে। সেম জিনিস আমরা এফ মাইনাস আর সিএল মাইনাস আছে, তাই তো। তাহলে একটা ক্যাটায়ন আছে এম প্লাস, তাহলে এম প্লাস একে বেশি ধ্রুবায়ন করবে না একে বেশি পোলারাইজেশন করবে, একে, কারণ এর আকার বড়, তাহলে এর থেকে বেশি এ বেশি ইলেকট্রন টেনে নেবে এর তুলনায়, তাই তো। তাহলে আমরা যদি
NaF আর NaCl নিই, তাহলে এই দুটোর মধ্যে কার সমযোজী ধর্ম বেশি হবে? এইটা, কারণ সোডিয়াম ক্লোরিন থেকে বেশি করে ইলেকট্রন নিজে দিয়ে টেনে নিতে পারবে, যেহেতু ক্লোরিনের আকার বড়, সেই জন্য NaF আর NaCl এর মধ্যে এর সমযোজী ধর্ম বেশি, এর আয়নীয় ধর্ম বেশি। তাহলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এর থেকে বেশি। ক্লিয়ার? এরপর তাহলে কয়েকটা উদাহরণ আমরা দেখে নেওয়া যাক। তাহলে প্রথমেই আমাদের যেটা দেখতে হবে, ফাই যত বেশি তার সমযোজী ধর্ম তত বেশি হলো, আর ফাই যত কম হবে আয়নীয় ধর্ম তত বেশি। যেমন LiCl, NaCl, KCl আর CaCl যদি বলা হয়, তাহলে যদি বলা হয় যে এদের আয়নীয় বা সমযোজী ধর্মের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাও, তাহলে আমাদের প্রথমেই আসছি ফাই সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে এটা কি একটা গ্রুপ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, তাহলে এদিকে নাহলে আকার বাড়ে, তাই তো, এদিকে আকার ছোট, তাহলে লিথিয়ামের কি হবে, আকার যেহেতু ছোট, তাহলে লিথিয়ামের ফাই সবচেয়ে বেশি, তাহলে ওর কি হবে, সমযোজী ক্যারেক্টার সবচেয়ে বেশি। যদি সমযোজী ধর্মের আমরা ক্রম বলি তাহলে এইটা হবে, তাই তো, হ্যাঁ কি না? সেই জন্য এবার যত এর সমযোজী ধর্ম যেহেতু বেশি, তাহলে কি হবে, এটা জলে অদ্রাব্য, আর NaCl জলে কি দ্রাব্য আমরা জানি। তাহলে এ কিসে দ্রাব্য হবে? কেরোসিন। তাহলে LiCl কেরোসিনে দ্রাব্য, NaCl কেরোসিনে অদ্রাব্য। কেন? কারণ এর সমযোজী ক্যারেক্টার বেশি, আর যত সমযোজী ধর্ম বেশি হবে সেগুলো সমযোজী দ্রাবকে তত দ্রবীভূত হবে, আর কেরোসিন কি একটা সমযোজী দ্রাবক। ঠিক আছে? আবার যদি বলা হয় LiCl আর NaCl এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে, তাহলে এর যেহেতু আয়নীয় ক্যারেক্টার বেশি, তাহলে এর আমাদের, কারণ এটা আমরা কিসের ভিত্তিতে সাজিয়েছি, সমযোজী, সমযোজী ধর্ম অনুযায়ী, তাহলে যা এর সমযোজী ধর্ম কম মানে আয়নীয় ধর্ম বেশি। বুঝতে পারলাম? তাহলে ফাই যত বেশি সমযোজী ধর্ম তত বেশি, আর সমযোজী ধর্ম যত বাড়বে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমবে, তড়িৎ পরিবাহিতা কমবে, জলে দ্রাব্যতা কমবে। তাহলে কিসে দ্রাব্য হবে? সমযোজী দ্রাবকে, কেরোসিন, পেট্রোল, ডিজেল, কার্বন ডাই সালফাইড, সেইগুলোতে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে NaCl, NgCl2 আর AlCl3, তাহলে এদের মধ্যে কার সমযোজী ধর্ম বেশি? দেখো এখানে Na প্লাস, এটা Mg2 প্লাস, এটা Al কি 3 প্লাস। এবার সবাই দেখো 10 ইলেকট্রন সিস্টেম, তাই তো, তাহলে 10 ইলেকট্রন সিস্টেম মানে আমরা জানি যত সম আইসো ইলেকট্রনিক হবে ক্যাটায়ন, চার্জ যত বেশি আকার তত ছোট, তাহলে এর আকার সবচেয়ে ছোট, তাহলে এর ফাই সবচেয়ে বেশি, তাহলে এর সমযোজী ধর্ম সবচেয়ে কি হবে, বেশি। তারপরে MgCl2, তারপরে NaCl। সো আমার মনে রাখতে হবে এই বিষয়টা, ফাই সমান ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। আমরা আবার উল্টোটা, এটা এটা এখান থেকে আবার আরেকটা জিনিস বলতে পারি, যেহেতু এর চার্জ বেশি তাহলে এর ফাই বেশি, আবার এর আকারও কম, সবচেয়ে ছোট, তাহলে সেই হিসাবে এরই ফাই সবচেয়ে বেশি। ঠিক আছে? এরপর আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম আরো অনেক কোশ্চেন দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। সেটা হচ্ছে যে PbCl4 এটার অস্তিত্ব আছে, কিন্তু PbI4 এর অস্তিত্ব নেই। কারণটা কি না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত নিচের দিকে যাচ্ছে তত আকার বাড়ছে, আকার বাড়ছে বলে চারটে আয়োডিনকে ধরে রাখতে পারে না, সেজন্য এটার সঙ্গে সঙ্গে ভেঙে PbI2 প্লাস I2 তে ভেঙে যায়। এই হলো ফ্যাজান্স সূত্রের তত্ত্বের বা ফ্যাজানের সূত্রের বিভিন্ন প্রবলেম। একটা প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসবে। এরপর আমাদের
পরের যে রাসায়নিক বন্ধনটা আছে সেটা হচ্ছে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে আমরা বলেছিলাম দুটো পরমাণু মধ্যে একটা করে ইলেকট্রন শেয়ার করে বন্ধনটা গঠন করে। অসমযোজী বন্ধন হচ্ছে একজনই দুটো ইলেকট্রন প্রদান করবে কিন্তু ব্যবহার করবে দুজনে সমানভাবে। তাহলে যে একটি পরমাণু দুটো ইলেকট্রন প্রদান করে যে বন্ধন গঠন করে যৌগ গঠন করে সেটাকেই বলা হয় অসমযোজী বন্ধন। তাহলে অসমযোজী বন্ধনে একজনই দুটো ইলেকট্রন দান দেবে তাকে বলা হয় দাতা, আর যে নেবে তাকে বলা হয় গ্রহীতা। হয়েছে? এখন যে দাতা তার কি হবে, কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, আর যে গ্রহীতা তার কমপক্ষে একটি ফাঁকা অরবিটাল থাকতে হবে যেখানে সে ইলেকট্রনটা কি করবে, গ্রহণ করবে। ঠিক আছে? অসমযোজী বন্ধনকে সাধারণত তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ধরো এ বি, এটা মানে হচ্ছে এ দাতা, বি কি, গ্রহীতা। ঠিক আছে? এখন এই অসমযোজী বন্ধন হচ্ছে সমযোজীয় নয় আবার আয়নীয় নয়। ঠিক আছে? অসমযোজী বন্ধনে গুলো যুক্ত যে যৌগ তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজীর থেকে বেশি কিন্তু আয়নীয় থেকে কম ইত্যাদি ওদের বৈশিষ্ট্যগুলো আছে, পড়বে। কিন্তু শর্তগুলো খুবই ইম্পর্টেন্ট। দাতার কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, গ্রহীতার কমপক্ষে একটি ফাঁকা কক্ষক থাকতে হবে। ঠিক আছে? এখন এই অসমযোজী যৌগের একটা উদাহরণ হচ্ছে BCl3 আর অ্যামোনিয়া। আমরা জানি নাইট্রোজেনের 7টা ইলেকট্রন মানে 1s2 2s2 2p3, এই তিনটে ইলেকট্রন তিনটে হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করেছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন, তাহলে যে কোনো পরমাণুর মধ্যে বা সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো আগে থেকেই যুগ্ম হিসাবে থাকে সেই ইলেকট্রনগুলোকেই বলা হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। কি বলা হয়, লোন পেয়ার। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা লোন পেয়ার, সেটা থাকে। আর BCl3 বোরনের নিজস্ব 3টে ইলেকট্রন আর 3টে ক্লোরিন থেকে 3 6টা, তাহলে তার অক্টেট ফিলাপ ওদের দুটো লাগবে। সেই জন্য অ্যামোনিয়া নাইট্রোজেন কি করে, বোরনকে দুটো ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে এইরকম একটা যৌগ গঠিত হয়। হয়েছে? এখন এই অসমযোজী যৌগ আমরা বুঝতে পারলাম সেগুলো তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ইত্যাদি ইত্যাদি। এখান থেকে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কয়েকটি যৌগের নাম লেখো যেখানে আয়নিক মানে আয়নীয়, কোভ্যালেন্ট মানে সমযোজী, আর কোঅর্ডিনেট মানে অসমযোজী 3 প্রকার বন্ধন উপস্থিত। উদাহরণ হচ্ছে NaBH4, NaNH4Cl, তারপরে Li লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইগুলো হচ্ছে যৌগ যেখানে 3 প্রকার বন্ধনই আছে। আমি একটা রেখে দিচ্ছি, যেমন এইটা NaBH4, এইটা মানে কি Na++BH4-, তাহলে এইটা কি আয়নীয় যৌগ। এখন এই BH4- কি করে গঠিত হয় না, BH3+H- যুক্ত হয়ে এটা হয়। কি করে, H- এর মধ্যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন এই বোরনকে দেয়, কারণ তার অক্টেট ফিল আপ হয়নি, তাই তো। অর্থাৎ BH আর এইটা দুটো ইলেকট্রন দিচ্ছে, সেই জন্য এইটার মাথায় অ্যাকচুয়ালি মাইনাস। ঠিক আছে? তার সঙ্গে Na+, সো Na+ আর BH4-, এইভাবে বাকি দুটো বইয়ে করে দেওয়া আছে, দেখবে। না বুঝতে পারলে বলবে, পরে আবার করে দেওয়া হবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।